আসসালামু আলাইকুম। এটেড বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তত 5টি প্রধান নদীর পানি বিপদসীমার উপরে, বিভিন্ন স্থানে পানিবন্দী 5 লাখের বেশি মানুষ। দুর্যোগ কবলিত এলাকার মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদি আমিন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারে লন্ডভন্ড চট্টগ্রাম। 7 উপজেলায় সেনা মোতায়েন, দুর্ভোগে রাজধানীবাসী। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিরোধী দলীয় নেতার আহ্বান। খুব শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেয়া হবে, আশ্বাস সংস্কৃতি মন্ত্রীর। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের। 6 দিনের শ্রদ্ধা নিবেদন শেষে ইমাম রেজার সমাধি প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত খামেনি। কোটি কোটি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা দেখে বিস্মিত গোটা বিশ্ব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 5টি প্রধান নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার্বত্য 3 জেলা সহ বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। চট্টগ্রাম ও মৌলভীবাজারে পানিতে ডুবে শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু নদ এবং খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বান্দরবানে 15 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের ফলে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, গরু বাছর, এই যে ফার্ম সবকিছু তলিয়ে গেছে। আমরা দিকে আইসি দেখার লাগে আমাদের বাড়ি ঘর গরুর বাছর যা আছে সবগুলো তুলে দিচ্ছে অন্য জায়গায়। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখন পানির নিচে। চন্দনাইশের শঙ্খ নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়েছে। দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই নিম্নাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। গতকাল রাতেই ঘরে প্রচন্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। এদিকে বন্যা পরিস্থিতির ধারাবাহিক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙামাটির বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি পাহাড় ধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। রাঙামাটির বাগাইছড়ি ও বিলাইছড়ির বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট। ঝুঁকি এড়াতে 34টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় 104টি আশ্রয়কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয় সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। এদিকে হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর পানি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারত থেকে আসা উজানের পানিতে সুরমা, কুশিয়ারা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখন পর্যন্ত 2,15,00,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন
আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারে ত্রিমুখী সংকটে লন্ডভন্ড চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় এখন চরম মানবিক বিপর্যয়। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পানিবন্দী লাখো মানুষ শুক্রবার বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় ছুটে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওদিকে 7টি উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। টানা 5 দিনের অবিরাম বর্ষণ, সাথে পাহাড়ি ঢল আর সমুদ্রের জোয়ার, এই ত্রিমুখী সংকটে বন্দরনগরী সহ পুরো দক্ষিণ চট্টগ্রাম এখন যেন এক অথৈ সাগর। মহানগরীর জলাবদ্ধতা যখন নাগরিক জীবনকে স্থবির করে তুলেছে, ঠিক তখনই মফস্বলের চিত্র রূপ নিয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। সবচেয়ে সংকটে বাঁশখালী, সাতকানিয়া আর লোহাগাড়া। বুধবার রাত থেকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম বাঁশখালী প্রধান সড়কটি পানির নিচে, ফলে জেলা শহরের সাথে বাঁশখালীর যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুর্গত এলাকাগুলোতে লাখো মানুষ পানিবন্দী, যেখানে এখন তীব্র হাহাকার একটু শুকনো খাবার আর বিশুদ্ধ পানির জন্য। চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণ এখন রূপ নিয়েছে বন্যাতে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মহামানবিক বিপর্যয় ঘটেছে এখানে। সর্বোচ্চ ডুবা পানিতে তলিয়ে গেছে, মানুষের মাটির যেগুলো ঘর আছে সব মোটামুটি ঘর ভেঙে পড়ে গেছে। 7 দিন 8 দিন হয়েছে গেছে, এখানে পানির অনেক, আমরা রান্না করতে পারি না, গরু ছাগল হনিকে নিতে পারি না, সবকিছু মিলিয়ে যায়। এখন আমরা বড় দুঃখত আছি, খাইতে পারতেছি না। এখন আমরা কি আগুনে অনেকে গ্যাস নাই ঘরে, আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে আমাদের ওখানে। মানুষের অসহায়, এখন মানুষের খানা পিনের কিচ্ছু নাই। সাতকানিয়া ও বাঁশখালীতে ভেঙে পড়েছে অন্তত 500-ও বেশি মাটির ঘর। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে শত শত পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন মাঠে নেমেছে। এমন চরম দুর্যোগে বানবাসী মানুষের পাশে ছুটে গিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি এই সংকটের স্থায়ী সমাধানের তাগিদ দেন। আমরা যতটুকু দেখলাম যে আপাতত চিটাগাঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এই জন্য আমরা দেরি না করেই আজকে সকালে এসেছি। আমরা চিটাগাঙ্গেই আজকে সারাদিন দেখব, ঘুরাবো, মানুষের সাথে মিশবো, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। আপনাদের এমপি সাহেব আছেন, তিনি ইনশাল্লাহ আপনাদের হয়ে সংসদে কথা বলেছেন, আমরা তার হাতকে শক্তিশালী করব এবং আপনাদের দাবি আদায় করে দেবো ইনশাল্লাহ। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা স্থানীয়দের। জলমগ্ন এই বিশাল জনগোষ্ঠীর চোখে এখন কেবলই পানি নেমে যাওয়ার অপেক্ষা। বাঁশখালীর প্রধান সড়কগুলো এখন পর্যন্ত পানির নিচে, যার ফলে এই অঞ্চলের সাথে শহরের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। তাই তো চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দা এবং নগর পরিকল্পনাবিদরা বলছেন, 2-1 দিনের মধ্যে জলাবদ্ধতা কিংবা বন্যার পানি যদি না কমে, তাহলে মহামানবিক বিপর্যয় হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী, দিনমজুর ও জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছেন তারা ভোগান্তির মুখে পড়েন। ভুক্তভোগীরা বলছেন, বর্ষাকালে নগরীর কোনো কোনো স্থানে রাস্তা খোঁড়াখুড়ির কারণে ভোগান্তি আরও বেড়েছে। এদিকে 2 দিন বিরতি দিয়ে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহানের রিপোর্ট। এটি রাজধানীর শান্তিনগর মোড়ের দৃশ্য। মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। একই পরিস্থিতি দেখা গেছে মিরপুর, কাজীপাড়া, নিউ মার্কেট, ধানমন্ডি সহ পুরান ঢাকার বিভিন্ন সড়কে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন তারা পড়েন চরম দুর্ভোগে। আমরা তো কর্ম না করলে, বাসে বসে থাকলে তো আর ভাত হইব না। বৃষ্টি তো ভিজে খ্যাপ খুব নাই, প্যান্ট সংসার অভাব, কষ্ট দেয়, পেটের দেয় বাড়াচ্ছে। বৃষ্টি পানির জন্য আমরা খেলতে পারি না, আর
আমাদের পা চুলকায় আর আমাদেরও ভালো লাগে না। কাজীপাড়ার এই সড়কের ড্রেনেজ ব্যবস্থাপনার সংস্কার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ বছরের শেষ দিকে সংস্কার কাজ শুরু করায় এই জলজটের সাথে বাড়তি ভোগান্তির মুখে পড়েছেন তারা। যে সিটি কর্পোরেশনগুলো যে কাজ করছে বর্ষাকালেই কেন, এর আগেও তো করতে পারে। কারণ যে এই যে মানুষগুলোর যে ভোগান্তি হচ্ছে, এই যে রিক্সাওয়ালারা যেতে যাচ্ছে না কোথাও, হ্যাঁ, আর 100 টাকা রিক্সা ভাড়া 200 টাকা নিতেছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আজকে সারাদিনই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাঝখানে হয়তো কিছুটা বিরতি থাকতে পারে, তবে তখনও মেঘলা থাকবে। সেই সাথে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সিলেটের পাহাড়ের মাটি কিছুটা শক্ত হয়, সেখানে পাহাড় ধসের আশঙ্কা কম। তবে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের মাটি তুলনামূলক নরম হয়, সেখানে পাহাড় ধসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই কারণে এই 3 পার্বত্য জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে উদ্ধার কাজে জনবল খুঁজে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন দুর্যোগে ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবে সরকার। এই পরিস্থিতি এড়াতে মহানগরীকে বিকেন্দ্রীকরণ করে পশ্চিমাঞ্চলে স্থানান্তরের পরামর্শ গবেষকদের। একই সাথে উদ্ধার সংশ্লিষ্টদের জন্য সেখানে প্রয়োজনীয় স্থাপনা ও সুবিধা রাখার উপর জোর তাদের। এজন্য রাজধানীকে বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে রাজুক। ইমদাদুল্লাহ বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন। ভূমিকম্পে ভবন ধসবে, মানুষ মরবে, সেই হিসাব নিকেশ বেশ পুরনো। কিন্তু আতঙ্কের নতুন বার্তা, ধসে পড়া ভবন থেকে উদ্ধার কাজ চালানোর মতো থাকবে না জনবল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে ঢাকার অন্তত 60% ভবন ধসে পড়লে তাতে বহু মানুষ আটকে যাবেন। আরও বড় বিপর্যয় বয়ে আনবে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিস্ফোরণ। যেসব ফ্যান্সি বিল্ডিং, সেগুলো হয়তো লিকুইফ্যাকশন হয়ে নিচের তলাটা ডুবে যাবে, এক্সিট বন্ধ হয়ে যাবে, মানুষ সেখানে হয়তো আটকা পড়ে যাবে এবং উদ্ধার টিম পৌঁছাতে পারবে না। শর্ট সার্কিট হয়ে গ্যাসের থেকে আগুন ধরে সেখানে তারা ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তাহলে ভূমিকম্প পরবর্তী অবস্থা আরো মারাত্মক। সরকার হয়তো বাধ্য হবে অ্যাবান্ডন সিটি হিসেবে ঘোষণা করতে। এমন পরিস্থিতিতে এই চরম মহাবিপর্যয় এড়াতে মানুষকে প্রস্তুত করা প্রয়োজন বলছেন এই নগর পরিকল্পনাবিদ। ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স নাম যে বানানো হয়েছে, সেখানে আমরা প্রত্যেক 1 লক্ষ লোকের জন্য অন্তত 1 বা একাধিক মানুষকে প্রস্তুত রাখতে হবে, যারা মহড়ার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এই সমস্ত মানুষকে প্রস্তুত করবে। একটা দুর্যোগ ব্যবস্থাপনায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেন জানলা দিয়ে লাভ দিয়ে পড়ে না যায়। এই যে ঘটনাগুলো, এটা করার পিছনে সরকারের পরিকল্পনা আছে, বিনিয়োগ নাই, বাস্তবায়ন নাই। 2009 সালে জাতিসংঘের সহযোগিতায় কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMPর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু অর্থ শেষ, তাই প্রকল্পটিও ভেস্তে গেছে। CDMP 65,000 ভলান্টিয়ার তৈরির তাদের প্রোগ্রাম ছিল, সেটা তো আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা ডিসপ্লেসড হয়ে গেছে। যেহেতু ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে অবস্থান করছে, আমাদের উৎস হচ্ছে পূবে, তাহলে পশ্চিম প্রান্তে ভূমিকম্পের আঘাতটা অতটা মারাত্মক হবে না। তাহলে আমাদের অনেক স্ট্র্যাটেজিক অনেক জিনিস, সেগুলো যদি আমরা পশ্চিমের দিকে নিয়ে যাই, তাহলে ভূমিকম্পে ঢাকা শহর ক্ষতিগ্রস্ত হলো, পরবর্তীকালে আমরা দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারি। পূর্বাঞ্চল থেকে শুরু করে পুরোটা এই দিক থেকে ঘনবসতিগুলোকে একটু বিন্যস্ত পরিকল্পিত জায়গায় রিকনস্ট্রাকশন, রিডেভেলপমেন্ট করা, এর জন্য আমরা ব্লক ডেভেলপমেন্ট কার্যক্রম করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে রাজুক বলছে, ঢাকার উপর চাপ কমাতে আশপাশে উপশহরকেও আধুনিকায়ন করা হচ্ছে। পূর্বাঞ্চল হলো আমাদের প্ল্যানে অত্যন্ত আধুনিক একটা শহর। এইখানে আমরা ফায়ার ব্রিগেডকে জায়গা দিছি এবং কিছু যন্ত্রপাতিও দিছি, তারা এগুলো সেখানে রাখছে, সেখান থেকে এই উদ্ধার কাজগুলো তারা করতে পারবে। আর্থকোয়েক সেফটি ইনস্টিটিউট করছি মহাখালীতে, এরা স্পেশালাইজড হয়েতে শুধু এই আর্থকোয়েক নিয়ে কাজ করবে। মহাদুর্যোগে কাগজে কলমে পরিকল্পনা কতটুকু কাজে দেবে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু ঢাকাকে বাঁচাতে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ না নিলে চড়া মূল্য দিতে হবে কোটি নগরবাসীকে, বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
খুব শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান মন্ত্রী। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম ও কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। জুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেটাকে নতুনভাবে তৈরি করেছি। সেই আলোকে গতকালকে গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে। আমরা জুলাই জাদুঘর শিগগিরই আমরা চালু করব। যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের উচিত দিল্লির সাথে আলোচনা করে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে। এবং শেখ হাসিনাকে কেন্দ্র বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, এটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নাটোর শহরের স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি বলেন, অভ্যুত্থানের পর বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। পুরনো দাদাগিরি এবং রাজনৈতিক সংস্কৃতি আবারও ফিরে আসছে। তিনি অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারছে না। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। কার্যকর ও প্রাণবন্ত হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের কাছে প্রশংসিত হচ্ছে, এমন মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী দিনে সাধারণ মানুষের অধিকার ও আশা আকাঙ্ক্ষা পূরণে আস্থার প্রতিফলন ঘটাবে সংসদ। ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ইডেন কলেজের ছাত্রীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। যুক্তি আর তর্কের আলোয় মেধা বিকাশের লক্ষ্যে ইডেন মহিলা কলেজে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2026। ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নেয় শিক্ষার্থীদের মিলন মেলায়। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি তার বক্তব্যে জাতীয় সংসদের কার্যকারিতা তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ইডেন কলেজের ছাত্রীদের গৌরবোজ্জ্বল ও সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। বিতর্ক এমন একটা বিষয় যেটা মানুষকে শানিত যুক্তির চর্চা শেখাতে সহযোগিতা করে, অন্যের যুক্তিবোধকে শ্রদ্ধাশীল হতে সহযোগিতা করে। আমরা যখন এই সংসদে দেখি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার সাথে হ্যান্ডশেক করে, এক টেবিলে চা খায়, কথা বলে, আলোচনা করে, কিন্তু দেশের সাথে তারা যখন ঐক্যবদ্ধ থাকে তখন কিন্তু আমরা মনে করি বাংলাদেশ আর কখনোই স্বৈরাচারের কোনো ফ্যাসিস্টের জন্ম আর হবে না। আমরা আহ্বান জানাতে চাই
আমাদের সরকার প্রধান যিনি রয়েছেন, বিরোধী দলে যারা রয়েছেন, সকলের কাছে যে আপনারা দেশের স্বার্থে কিন্তু একটা ঐক্যমত্য পোষণ করবেন, দেশের স্বার্থে আপনারা এক থাকবেন, আমাদের জনমানুষের স্বার্থে গণমানুষের স্বার্থে আপনারা এক থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডাক্তার জাহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম আরা। তর্ক বিতর্কের মাধ্যমেই তোমরা তোমাদের জ্ঞানের আহরণ আরো প্রসারিত হবে, তোমাদের জ্ঞানের ভান্ডার আরো বিস্তৃত হবে। এই সময় শিক্ষার্থীদেরকে বিতর্কে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। ইডেন মহিলা কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের দৃষ্টি থাকতে হবে আকাশের সীমানার দিকে, তারা একেবারে উপরের দিকে যেতে চাবে। তোমরা সবাই মিলে তোমাদের এই আয়োজন 12 তারিখে পুরস্কার বিতরণের সেই অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করে প্রাণবন্ত একটা আয়োজন করবা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার তিনি বন্যা কবলিত বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিতভাবে চালানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বন্যা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। শনিবার তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামে যাবেন। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকায় নারী, শিশু ও গর্ভবতী নারীদের বিশেষ যত্ন নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্যোগের সুযোগে কোনো ধরনের অপরাধ যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের মানুষের কাছে শুধু একজন ধর্মীয় নেতা নন, ছিলেন আদর্শের নাম। শাসক নন, ছিলেন রাষ্ট্রের অভিভাবক। আর তাই তো তাঁকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে আসে কোটি কোটি মানুষ। টানা 6 দিন শ্রদ্ধা নিবেদন শেষে জন্মভূমি মাশহাদের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি। তার দাফনের মধ্য দিয়ে শেষ হলো ইরানের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়। জাহিদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পবিত্র ইমাম রেজার মাজারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী ট্রাক। চারপাশে কালো পোশাকে শোকাহত মানুষের ঢল, জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি আর বিপ্লবী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান লাখো মানুষ। আল্লাহু আকবার। শহীদ এই নেতার বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনি জানাজার নামাজের ইমামতি করেন। পরে খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী মাজার প্রাঙ্গণের দার আল জিকর নামের কক্ষে তার দাফন সম্পন্ন হয়। খামেনির শেষ জানাজায় অংশ নিয়ে কান্নায় ঢলে পড়েন শোকাহত মানুষ। সাবেক সর্বোচ্চ নেতার বিদায়ের মুহূর্তে আকাশ বাতাস কেঁপে ওঠে তার আত্মার মাগফিরাত কামনা ও দোয়ায়। এ সময় মার্কিন আধিপত্যবাদ ধ্বংসের প্রতিজ্ঞা করেন লাখ লাখ ইরানি। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে 6 দিন ধরে চলা জানাজা শোকযাত্রায় অংশ নিয়েছেন প্রায় 4,30,00,000 মানুষ, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোক সমাবেশ হিসেবে দাবি করছে তেহরান। দাফনের মধ্য দিয়ে খামেনির রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও নিরাপত্তাজনিত কারণে এখনও জনসমক্ষে আসেননি বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। 1939 সালের 19 এপ্রিল মাশহাদে জন্ম নেয় আয়াতুল্লাহ আলী খামেনি 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে তিনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় 37 বছর দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি।
জাহিদুল আলম, এটিএন বাংলা। পরিবেশগত বিপর্যয় ও প্রকৃতির ওপর মানুষের আধিপত্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী চন্দ্র ভট্টাচার্যের একক চিত্র প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ব্যাংকটির সিইও এনামুল হক। অনুষ্ঠানে শিল্পী চন্দ্র ভট্টাচার্য সহ স্বনামধন্য শিল্পীরা উপস্থিত ছিলেন। এবারের প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক ও বিগত কয়েক বছরের বাছাইকৃত 36টি শিল্পকর্ম স্থান পেয়েছে। উত্তরার 4 নম্বর সেক্টরের গ্যালারি কায়ায় এই প্রদর্শনী আগামী 21শে জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দামও বেশি, তবে চাল ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। এদিকে বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে পানি জমে যায়, এতে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। মাঠের লড়াইয়ে মিলবে প্রাণ, দিনাজপুরের মোরা একই প্রাণ, এই স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হল দিনাজপুর ফুটবল ফেস্ট 2026। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং মেলবন্ধনকে আরো সুদৃঢ় করতে দিনাজপুর সদর সমিতি ঢাকা এর উদ্যোগে এবং দিনাজপুরের সব থানা সমিতির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই জমকালো ফুটবল উৎসব। রাজধানীর বসিলার রয়্যাল মাল্টিস্পোর্টস এরিনায় বিকেল থেকে রাত পর্যন্ত মূল আকর্ষণ ছিল দিনাজপুরের বিভিন্ন থানা সমিতির মধ্যকার জমজমাট ফুটবল ম্যাচ। এছাড়াও ঢাকায় থাকা দিনাজপুরবাসীর মিলন মেলা এবং স্মৃতিচারণ এবং নৈশভোজ ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনাজপুর সদর সমিতি ঢাকার অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ পারভেজ সাজ্জাদ পারু এবং সদস্য সচিব আরশাদ হোসেন রিজ অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশন বাংলাদেশের। হারারেতে আগামীকাল দুপুর 1:30টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। দীর্ঘ 25 বছর পর জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশের চরম লজ্জায় পড়তে যাচ্ছে বাংলাদেশ। 2001 সালে বাংলাদেশকে শেষবার ওয়ানডে সিরিজে ধবল ধোলাই করেছিল জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাটিতে যাচ্ছে তাই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে সফরকারীরা। এবারের সফরে টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর টানা 2 ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। তার উপর ইনজুরির কারণে খেলা হচ্ছে না অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের। সব মিলিয়ে শেষ ওয়ানডেতে মান বাঁচানোর অগ্নি পরীক্ষায় নামতে হচ্ছে বাংলাদেশকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। অন্তত 5টি প্রধান নদীর পানি বিপদসীমার ওপরে, বিভিন্ন স্থানে পানিবন্দী 5 লাখের বেশি মানুষ। দুর্যোগ কবলিত এলাকার মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, জানালেন মাহাদি আমিন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারে লন্ডভন্ড চট্টগ্রাম। 7 উপজেলায় সেনা মোতায়েন। দুর্ভোগে রাজধানীবাসী, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিরোধী দলীয় নেতার আহ্বান। খুব শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে, আশ্বাস সংস্কৃতি মন্ত্রীর। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের। 6 দিনের শ্রদ্ধা নিবেদন শেষে ইমাম রেজার সমাধি প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত খামেনি। কোটি কোটি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা দেখে বিস্মিত গোটা বিশ্ব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।